এরপর আমি আহ্বান জানাবো সিপিআইএম এর পক্ষে বলার জন্য কমরেড শতরূপ ঘোষকে। আজকে এই কনভেনশনের সভাপতি কমরেড কল্লোল মজুমদার, মঞ্চে উপস্থিত বামপন্থী ছাত্র আন্দোলন গণ আন্দোলনের নেতৃত্ব, আপনারা যারা এখানে আছেন, আমাদের সহনাগরিকেরা, আমাদের গুরুজনেরা, আমাদের ভাইরা, বোনেরা, বন্ধুরা, দেখুন এখানে আপনারা জানেন, আমরা আর বিশেষ করে যারা যাদবপুর বা আশপাশের এলাকায় থাকেন তারা জানেন, এই যে লেনিনের মূর্তির দিকে, আমাদের এই সবার সামনের দিকে, আমাদের মঞ্চের সামনে থেকে যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সামনে আপনাদের সবার পেছনে যে লেনিনের মূর্তি, এই লেনিনের মূর্তিটার এই চেহারা ছিল না। এই লেনিনের মূর্তিটা একসময় ছিল যাকে আমরা বাংলায় বলি আবক্ষ মূর্তি। এই লেনিনের মূর্তিকে আগেও ভাঙা হয়েছিল। এর আগের সরকারের আমলে এরকমভাবেই গুন্ডারা জড়ো হয়ে 2013 সালে এই লেনিনের মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। যারা ভেঙেছিল আজকে তাকিয়ে দেখুন, তাদের পার্টিটাই টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। লেনিনের মূর্তি আবার জোড়া হয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের পার্টিটা কোনোদিন আর জোড়া লাগবে না। এই আক্রমণ, আর এদের একটা অদ্ভুত যুক্তি আছে। এখন বিজেপি আরএসএস ওদের লেনিন ওদের ঘোষিত শত্রু, ওদের কোন পাকাধানে মই দিয়েছিল জানি না, কিন্তু ওদের ঘোষিত শত্রু লেনিন। ওদের একটা অদ্ভুত যুক্তি আছে যে লেনিন ভারতীয় নয়, ভারতে কেন লেনিনের মূর্তি থাকবে। আচ্ছা ভাবুন তো, এই মহাপুরুষগুলো যদি কোনোদিন রাশিয়ায় জন্মাতো কি করতো? সবার আগে গিয়ে রাশিয়ায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি ভাঙতো, বলতো শ্রী চৈতন্য রাশিয়ান নন, কেন রাশিয়ায় ওর মূর্তি থাকবে। এরা যদি কোনোদিন ব্রিটেনে জন্মাতো, ইংল্যান্ডে জন্মাতো, ব্রিস্টলে গিয়ে রাজা রামমোহন রায়ের মূর্তি ভাঙতো, বলতো রামমোহন রায় ব্রিটিশ নয়, তাহলে ব্রিটেনে ইংল্যান্ডে কেন রাজা রামমোহন রায়ের মূর্তি থাকবে। আমরা ভারতীয় হিসেবে আমাদের গর্ব। এই পৃথিবীতে যে মানুষটার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে, তিনি একজন ভারতীয়, মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। পৃথিবীর সবচেয়ে বেশি দেশে যার নামে রাস্তা রয়েছে। যদি এরা ভারতের বাইরে সেই সব দেশে জন্মাতো, এরা বলতো যে আমাদের দেশে মহাত্মা গান্ধীর নামে রাস্তা রাখা যাবে না, কারণ গান্ধীজি আমাদের দেশের মানুষ নন। আর তারপরে আরেক আজব প্রশ্ন, লেনিন ভারতের জন্য কি করেছে? এখন লেনিন 1924 সালে মারা গেছেন। 1947 সালে যারা ভারত ভাগ হওয়ার কারণ হিসেবে লেনিনকে দায়ী করেন, দোষী করেন, সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্রদের কাছ থেকে এই প্রশ্ন আসা স্বাভাবিক, লেনিন ভারতের জন্য কি করেছেন। আমরা ভারতের মানুষ জানি, লেনিনের হাতে তৈরি সোভিয়েত ইউনিয়ন ছিল স্বাধীনতার পরে শুধু নয়, স্বাধীনতার আগে থেকে। ব্রিটিশের বিরুদ্ধে যখন ভারত মুক্তির আন্দোলনে লড়ছিল, ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর নাম ছিল লেনিনের রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভারতের অবিচ্ছেদ্য বন্ধু ছিল। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আমাদের দেশ স্বাধীন হলো। স্বাধীন ভারতে জওয়াহরলাল নেহরু, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকররা সরকার চালানোর দায়িত্বে আসলেন। তারা দেখলেন যে 200 বছর ব্রিটিশের গোলামি করার পরে একটা দেশ স্বাধীন হয়েছে। শুধুমাত্র দেশকে এখন রাজনৈতিকভাবে স্বাধীন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, দেশকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে হবে, যাতে দেশের মানুষ খেয়ে পরে বাঁচতে পারে। সেই ভারত আমাদের করতে হবে। তার জন্য ভারতে কি দরকার? ভারতে একটা শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ দরকার, একটা কাঠামো দরকার। ভারতের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ দরকার, ভারতের খনিজ সম্পদকে তুলে আনা দরকার, ভারতের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা দরকার। নতুন ভারত নির্মাণের কাজ শুরু হলো। আর সেই নতুন নির্মাণ, ভারত নির্মাণের প্রশ্নে ভারতের পাশে সবার আগে যে বন্ধুর মতো এসে হাত ধরল, সেই দেশটার নাম লেনিনের রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। বোকারো স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, এই ভারতের বুকে তৈরি হয়েছিল। লেনিনের সোভিয়েত রাশিয়া আমাদের কাঁধে বন্ধুর মতো হাত রেখেছিল বলে। কাশ্মীর, যে কাশ্মীরকে নিয়ে এরা এত রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে, বিদ্বেষের রাজনীতি চাষ করে, ভারত যেদিন কাশ্মীর যখন ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হলো, তার আগে অবধি আপনারা জানেন যে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীর দখল করতে করতে এগিয়েছিল। কাশ্মীরের মহারাজা জওয়াহরলাল নেহরুর কাছে SOS পাঠালেন। ভারতের সেনা গেল, কাশ্মীরের সেনাকে আটকে দিল। যেখানে পাকিস্তানের সেনাকে আটকে দিল, যেখানে পাকিস্তানের সেনা আটকে গেল, ওইটাকে আজ অবধি আমরা বলি লাইন অফ কন্ট্রোল। তার আগে থেকে, তার এপার থেকে ভারত কাশ্মীরকে অন্তর্ভুক্ত করলো। এবং আমরা ভারতীয়রা মনে করি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। যে রাজনীতি করতে পারে, কিন্তু এই নিয়ে, এই প্রশ্নে কোনো দ্বিমত নেই ভারতের মধ্যে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কারণ কাশ্মীরের সাধারণ মানুষের ইচ্ছায় কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল। কিন্তু পৃথিবীর কোনো দেশ, ভারতের বাইরে পৃথিবীর কোনো দেশ সেদিন এই প্রশ্নে ভারতের পাশে দাঁড়ায়নি। আজকে পর্যন্ত এই যে আমেরিকা থেকে শুরু করে মোদি যার হয়ে গিয়ে নমস্তে ট্রাম্প করে আসে, যার কথায় অপারেশন সিন্দুর বন্ধ করে দেয়, ওই ট্রাম্পের আমেরিকা থেকে শুরু করে ভারতের এই মোদির বন্ধু দেশগুলো, ওই ইসরায়েল, নেতানিয়াহুর দেশ, নরপশু নরখাতকদের দেশ, দশকের পর দশক প্যালেস্তাইনে শিশুদেরকে খুন করছে ওই নরখাতক দেশ ইসরায়েল। আজকে পর্যন্ত এই একটা দেশ স্বীকার করেনি যে কাশ্মীর ভারতের অঙ্গ। যখনই কাশ্মীরের প্রশ্ন আসে, এই দেশগুলো বলে দ্য ডিসপিউটেড টেরিটরি অফ কাশ্মীর, কাশ্মীরের বিতর্কিত অঞ্চল। এই পৃথিবীর বুকে ভারতবর্ষ ছাড়া আর একটা মাত্র দেশ ছিল
যে দেশ আন্তর্জাতিক মঞ্চে দ্বর্থহীনভাবে বলেছিল কাশ্মীরের ওপর ভারত ছাড়া অন্য কোনো দেশের কোনো দাবি থাকতে পারে না, কাশ্মীর হচ্ছে এক এবং একমাত্র ভারতবর্ষের অংশ, সেই দেশটা হচ্ছে লেনিনের সোভিয়েত ইউনিয়ন, ভারতের অবিচ্ছেদ্য বন্ধু, ভারতের বিপদের দিনের বন্ধু, অভিন্ন হৃদয়ের বন্ধু। ভারত যেদিন মুক্ত হয়েছিল, গোয়া আমাদের সঙ্গে ছিল না, আপনারা জানেন। গোয়াকে মুক্ত করার জন্য, পর্তুগিজ কলোনি ছিল গোয়া, গোয়াকে মুক্ত করার জন্য ভারতের মানুষ গোয়া মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আরএসপির নেতা ছিলেন কমরেড ত্রিদীপ চৌধুরী, দিনের পর দিন জেল খেটেছেন গোয়া মুক্তি সংগ্রামের লড়াইয়ে অংশগ্রহণ করে। বারবার করে, পর্তুগিজ কলোনি ছিল, পর্তুগাল নেটোর অংশ, বারবার করে নেটোয় গিয়ে পর্তুগাল এই দাবি তুলেছিল যে ভারত যখন 1961 সালে যখন গোয়াকে ভারতের সঙ্গে সামিল করার জন্য গোয়ার সঙ্গে গোয়ার লিবারেশন যুদ্ধ ভারত সেনা পাঠায়, পর্তুগাল বারবার করে নেটো এই দাবি তোলে যে আমরা একটা নেটো অন্তর্ভুক্ত দেশ, পর্তুগাল আমাদের, গোয়া আমাদের অংশ, পর্তুগালের অংশ, সেখানে ভারত আক্রমণ করছে মানে নেটোর বাকি দেশগুলোকে আমাদের সঙ্গে দাঁড়াতে হবে। আমেরিকা থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে একটার পর একটা ইউরোপীয়, সেই সময়কার আমেরিকার ইউরোপের দেশ, তারা এই প্রশ্নে পর্তুগালের পাশে দাঁড়ায়। নেটোর সঙ্গে সেনাবাহিনী পাঠানোর কথা হয় পর্তুগালের, যে নেটোর সেনাবাহিনী আসবে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য, গোয়াকে পর্তুগালের সঙ্গে রাখার জন্য। বারবার করে ওই নেটোয় দাঁড়িয়ে, ওখানে ইউনাইটেড নেশনসে দাঁড়িয়ে নেটোর বিরুদ্ধে ভেটো দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, দাঁড়িয়ে বলেছিল আমেরিকার সেনাবাহিনী যদি গোয়ার দিকে ফিরে তাকায় তাহলে আমরা আমেরিকার সঙ্গে যুদ্ধে নামবো, কিন্তু গোয়া ভারতের সঙ্গে সামিল হবে, কোনো দেশকে আমরা গোয়ায় মাতব্বরি করতে দেবো না। এই প্রশ্নে আমরা, লেনিনের সোভিয়েত ইউনিয়ন, আমরা ভারতের সঙ্গে আছি। গোয়া মুক্ত হয়, ভারত ভুক্ত হয়। এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা এখন যাদবপুর মোড়ে এসে বাংলা নাচ করতে করতে জিজ্ঞেস করছে লেনিনের স্ট্যাচু কেন যাদবপুরে থাকবে, লেনিনের স্ট্যাচু কেন ভারতে থাকবে। আমরা ভুলে গেছি এই যাদবপুর অঞ্চল টালিগঞ্জ অঞ্চল বিস্তীর্ণ উদ্বাস্তু অঞ্চল, এখানে ঘরে ঘরে এমন পরিবার বাস করে যাদের পূর্বপুরুষরা থাকতেন ওপার বাংলায়, বাংলাদেশে, অবিভক্ত সেই সময়কার পূর্ব পাকিস্তানে। সেখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের ওপর অত্যাচার, সেখানকার বাঙালি মানুষের ওপর অত্যাচার যখন পাকিস্তানের খান সেনা দিনের পর দিন নামিয়ে এনেছিল, একটা সময় গিয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য মুজিবুর রহমানের নেতৃত্বে করে লড়াই শুরু হয়। সেই লড়াইয়ের পাশে দাঁড়ায় ইন্দিরা গান্ধী, সেই লড়াইয়ের পাশে দাঁড়ায় ভারতবর্ষ, ভারতের সেনা যায় বাংলাদেশকে মুক্ত করার লড়াইয়ে। সেই সময় আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের কথায়, পাকিস্তানের ওই ট্রাম্পের দেশ আমেরিকা, ওই নিক্সনের দেশ আমেরিকা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল। ভারত থেকে ইন্দিরা গান্ধীর বার্তা যায় সোভিয়েত ইউনিয়নের কাছে, সোভিয়েত ইউনিয়ন তার জাহাজকে পাঠায় ভারতের উপকূলকে পাহারা দেওয়ার জন্য। আমেরিকা 7ম নৌবহর ভারতের উপকূলের দিকে এগোচ্ছিল, দূরবীন থেকে দেখলো ভারতের উপকূলকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে সোভিয়েত রাশিয়ার জাহাজ, মাথার উপর উঠছে কাস্তে হাতুড়ি আঁকা লাল পতাকা, দাঁড়িয়ে আছে সোভিয়েতের জাহাজ ভারতের উপকূলকে পাহারা দেওয়ার জন্য। আমেরিকার 7ম নৌবহরকে উদ্দেশ্য করে সোভিয়েত ইউনিয়ন থেকে ঘোষণা হয়, ওই নৌবহর যদি আর এক পা ভারতের দিকে এগোয়, প্রয়োজন হলে আমরা নিউক্লিয়ার যুদ্ধ করবো আমেরিকার বিরুদ্ধে, কিন্তু খবরদার ভারতের ওপর একটা আঁচড় আমরা কাটতে দেবো না। বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতের লড়াইয়ের পাশে আমরা সোভিয়েত ইউনিয়ন আছি। আমেরিকার 7ম নৌবহর মুখ ঘুরিয়ে পালায় আমেরিকার দিকে, বাংলাদেশ স্বাধীন হয়, মুজিবুর রহমান মুক্ত হন। এই ভারত, এই কলকাতা শহরে এসে শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে, পশ্চিমবাংলার মানুষকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে যান মুজিবুর রহমান। এই ছিল লেনিনের দেশের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারতের বন্ধুত্ব। আজকে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিজ্ঞেস করছে যাদবপুর মোড়ে কেন লেনিনের স্ট্যাচু থাকবে। আর যারা আমরা লেনিনের পক্ষে, যারা আমরা রাজা রামমোহন রায়ের পক্ষে, যারা আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের পক্ষে, যারা আমরা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আমাদেরকে বলছে আমরা হচ্ছি দিমাগি নকশাল। আরে দিমাগি নকশালদের কাছে তাও তো দিমাগ আছে, তোদের কাছে কি আছে রে ভাই? তোদের কাছে কি আছে? যাদের দিমাগ নেই, দিমাগ খোঁজার জন্য বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো জেএনইউতে, কখনো জামিয়া মিলিয়ায়, কখনো আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, কখনো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, কখনো পুনা এফটিআইতে, আর কখনো আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়। আবার এদের আবার একটা বিশ্ববিদ্যালয় দখল করতে চায়। ভালো কথা, ভালো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, ভালো নম্বর পাও, অ্যাডমিশন ফর্ম তোলো, ফর্ম জমা দাও, ভালো করে অ্যাডমিশন টেস্ট দাও, তোমার নাম বেরোবে লিস্টে, যাদবপুরে ভর্তি হয়ে যাও, ছাত্র সংসদ ভোটে যেত, যাদবপুর দখল করে নাও, কে বারণ করেছে? ওইসব দিকে নেই। বাবুরা রাত্রির বেলা 5 লোককে ঢুকে যাদবপুর দখল করবে। আবার জিজ্ঞেস করলে বলবে যাদবপুরে আমরা আরএসএস পন্থী ছেলেমেয়েরা চান্স পাই না কেন? বলে যাদবপুরের অধ্যাপকরা আমাদেরকে ইচ্ছে করে যাদবপুরে ভর্তি হতে দেয় না, যেন ওদের মাথায় লেখা আছে ওরা আরএসএস পন্থী। ওদের অ্যাডমিশন ফর্মে ওদের ছবি থেকে অধ্যাপকরা বুঝে যায় এরা আরএসএস পন্থী, ওদের নাম কেটে দেয়। চিন্তা করুন, এদের তো বিদ্যা বুদ্ধির দৌড় দেখছেন। মনে করুন কোনো একটা ছাত্র, কোনো একটা ছাত্রী, সে হচ্ছে তার এবিভিপি করার ইচ্ছা আছে যাদবপুরের ভেতর, সে অ্যাডমিশন টেস্টে বসলো, পরীক্ষায় প্রশ্ন আসলো ভারতকে কে ভাগ করেছিল? বললো লেনিন 1924-এ মারা গেছিল। সে উত্তরে লিখলো লেনিন 1924-এ মারা গেছিল,
23 বছর পরে স্বর্গ থেকে প্ল্যান ছেড়ে নেমে এসে ভারতকে ভাগ করে দিয়ে গেছে। এই উত্তর লিখে কে চান্স পাবে বলুন তো যাদবপুরে? প্রশ্ন আসলো যে কে সোনা কি করে উৎপাদন হয়, ও উত্তরে লিখে দিল গরুর দুধ থেকে সোনা আসে। এই উত্তর লিখে কে চান্স পাবে যাদবপুরে? তারপর যদি যাদবপুরে চান্স না পায়, দোষ হয়ে যাবে যাদবপুরের শিক্ষকদের। তো যখন এই মেধার ঘরে গাধারা ঢুকে, তখন এরকমভাবে পাঁচিল টপকেই ঢুকবে। যাদবপুরে এমটেকের নিয়ম হচ্ছে গেট পরীক্ষা দিয়ে এমটেকে ঢুকতে হবে। এটা তো গেট পরীক্ষা দিয়ে ঢুকতে পারবে না, গেট টপকে ঢুকবে। কিন্তু প্রশ্ন সেইটা নয়, মেধার ঘরে গাধারা ঢুকছে, গেট টপকে ঢুকছে, আমাদের তাই নিয়ে আমরা অবাক হচ্ছি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আজ থেকে 2 বছর আগে যখন যাদবপুরের হোস্টেলে একজন ছাত্রকে এরকমভাবে মর্মান্তিকভাবে তাকে মরতে বাধ্য করা হলো, সেই সময় আমরা দেখেছিলাম যত না তার মৃত্যু তদন্ত বিচার চাইছে, তার থেকে বেশি তখন কতগুলো ওই সিসিটিভি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার জন্য গেছিল পশ্চিমবাংলার রাতারাতি। সিসিটিভি লাগাতে হবে, সিসিটিভি লাগাতে হবে, কে তুমি করে যাচ্ছে পাগলের মতো। সিসিটিভি কোম্পানির লোগো বুকে নিয়ে ঘুরতো, কতগুলো ব্র্যান্ড অ্যাম্বাসাডার জন্য ছিল। তাদেরকে জিজ্ঞেস করছি, আজকে কারা রাত্রিবেলা যাদবপুরের গেট টপকে ঢুকলো, কারা যাদবপুরের ভেতর আগুন লাগালো, কারা যাদবপুরের গেটে ওই ফলক ভাঙলো? প্রত্যেকের ছবি, প্রত্যেকের পা থেকে মাথা পর্যন্ত ছবি আজকে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে। তারপরও কেন তারা গ্রেপ্তার হলো না? কি হলো সিসিটিভি লাগিয়ে? সিসিটিভি ধুয়ে জল খাচ্ছে এখন ওরা। সিসিটিভিতে যাদবপুরের বিধায়ক থেকে শুরু করে, যাদবপুরের প্রাক্তন ভাইস চ্যান্সেলর বুদ্ধদেব সাউ থেকে শুরু করে, একটার পর একটা আরএসএস এর গুন্ডা ক্রিমিনাল মাফিয়াগুলোর ছবি, প্রত্যেকের ছবি সিসিটিভিতে রয়েছে। প্রত্যেককে শনাক্ত করা হয়েছে, সাংবাদিকরা শনাক্ত করেছে, মিডিয়া শনাক্ত করেছে, যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা শনাক্ত করেছে। তারপরও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, একজনকেও গ্রেপ্তার হয়নি। বোঝা যায় এরা প্রমাণ করছে সেই দিন সিসিটিভি লাগানোর দাবি কোনো নিরাপত্তার জন্য ছিল না, ছাত্রদের স্বাধীন চিন্তাভাবনা, ক্যাম্পাসের মধ্যে ছাত্রদের স্বাভাবিক সাধারণ চলাফেরার উপর নজরদারি করার জন্য সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছিল। তার বাইরে সিসিটিভির কোনো উদ্দেশ্য ছিল না। যদি ওদের কোনো সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে সেই সিসিটিভির ফুটেজ শনাক্ত করে আজকে এই ক্রিমিনালগুলোকে গ্রেপ্তার করা হতো। কালকে আমি দেখছি শিক্ষামন্ত্রী শারদদাস মুখার্জি সৈকত বলার সময় বলছিল, এখন কতগুলো গদি মিডিয়ার প্রতিযোগিতা চলছে, কে আগে সরকারকে ডেকে সম্বর্ধনা দিতে পারে, কে আগে সরকারকে ডেকে কনক্লেভ করে তাদেরকে তেল মারতে পারে। সেখানে দেখি একটা চ্যানেলের কনক্লেভে গিয়ে শারদদাস মুখার্জি বলছেন যে বামপন্থীরা এত কিউবা, রাশিয়া, চায়না করে, কোনোদিন কোনো বামপন্থী নেতার বাড়ির ছেলে মেয়েকে দেখেছেন কিউবাতে, রাশিয়াতে, চায়নাতে পড়াশোনা করতে যেতে? কেউ পড়াশোনা করতে যায় না, কেননা দেশগুলো ব্যর্থ দেশ, নষ্ট দেশ। আমরা বলছি, শারদদাসবাবু আপনি শিক্ষিত মানুষ, আপনার জানার কথা, আপনি নিজে একজন পেশায় ডাক্তার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ছেলে মেয়ে ডাক্তারি পড়ার জন্য যে দেশে যেতে চায়, সেই দেশটার নাম কিউবা। আমাদের ভারতের বামপন্থী পরিবার বলে নয়, লক্ষ লক্ষ সাধারণ পরিবারের ছেলে মেয়ে, তারা দিনের পর দিন রাশিয়াতে, চায়নায় পড়াশোনা করতে গেছে, যেমন তারা আমেরিকায় গেছে, ব্রিটেনে গেছে পড়াশোনা করতে। কিন্তু আমরা জিজ্ঞেস করছি, শারদদাসবাবু আপনাকে জিজ্ঞেস করছি, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছি, সর্বরী মুখার্জিকে জিজ্ঞেস করছি, আপনারা দেখাতে পারবেন একটা কোনো বিজেপি নেতার বাড়ির ছেলে মেয়েকে দেখাতে পারবেন যে কপালে তিলক কেটে, গলায় জয় শ্রীরাম বলে পতাকা ঝুলিয়ে, ফেট্টি বেঁধে মাথায় জয় শ্রীরাম বলে রামনবমী আর হনুমান জয়ন্তীর মিছিল করে একটা কোনো বিজেপি নেতা মন্ত্রীর বাড়ির ছেলে মেয়েকে দেখাতে পারবেন? বিজেপি নেতার বাড়ির ছেলে মেয়েগুলো বিদেশে পড়াশোনা করতে যাবে, ওরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, ওরা ইংল্যান্ড জার্মানির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। আর আমার আপনার ঘরের ছেলে মেয়েরা কপালে তিলক কেটে, গলায় জয় শ্রীরাম পতাকা ঝুলিয়ে, মাথায় ফেট্টি বেঁধে, হাতে ত্রিশূল নিয়ে বদন্যাস করতে করতে গেট টপকে ক্যাম্পাস দখল করতে যাবে সর্বরী মুখার্জির পেছন পেছন। ওইভাবে ওদের ছেলে মেয়েদের চেহারা, এইভাবে আমাদের ঘরের ছেলে মেয়েদের চেহারা, এই চলবে। এখানে র্যাম্প বানিয়েছেন শুভেন্দু অধিকারী, কদিন পরে আবার ফরমান দিয়েছেন বন্দে মাতারাম গাইতে গাইতে নাকি উনি এই র্যাম্প দিয়ে হাঁটবেন। এই একটা গান গাওয়া মুখ্যমন্ত্রী গেল, তো একটা গান গাওয়া মুখ্যমন্ত্রী চলে এসছে। বন্দে মাতারাম গাইতে গাইতে নাকি র্যাম্প দিয়ে যাবে, এখানে নাকি 1.5 কিলোমিটার র্যাম্প বানাচ্ছে। শুভেন্দুবাবু আপনাকে অনুরোধ করছি, 2 দিন পরে যখন আপনি এই র্যাম্পের ওপর দিয়ে বন্দে মাতারাম গাইতে গাইতে যাবেন, আপনাকে অনুরোধ করছি, 10 জন নয়, 5 জন নয়, 3 জন নয়, আপনি একজন আরএসএস নেতার নাম বলুন ভারত স্বাধীন হওয়ার আগে যে এই বন্দে মাতারাম বলতে বলতে ফাঁসি কাটে গেছিল। একজন আরএসএস নেতার নাম বলুন, বলতে পারবেন না। মুসলেখা দেওয়া আরএসএস নেতার নাম বলতে বললে নামের তালিকা শুরু হবে, শেষ হবে না। ব্রিটিশের জুতো পালিশ করা আরএসএস নেতার নাম বলতে বললে নামের তালিকা শুরু হবে, শেষ হবে না। কিন্তু যেমন ইনকলাব জিন্দাবাদ আর জয় হিন্দ বলা আরএসএস নেতা পাওয়া যাবে না, সেরকম বন্দে মাতারাম বলে ফাঁসি কাটে যাওয়া কোনো আরএসএস নেতা শুভেন্দু অধিকারীরা দেখাতে পারবে না, বিজেপি দেখাতে পারবে না। আপনাদেরকে বলছি, শুভেন্দু অধিকারীদেরকে বলছি, আপনাদের ভয় দেখানোর দিন গেছে, আপনাকে আমরা ভয় পাই না। দিলীপ ঘোষ বলছে, আমাকে সেদিন সাংবাদিকরা জিজ্ঞেস করছে, গতকাল গেছি বসিরহাটে সভা করতে, ওখানে সভা শেষ হওয়ার পরে সাংবাদিক জিজ্ঞেস করছে, যেখানে দিলীপ ঘোষ বলেছেন
যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনা নিয়ে মন্তব্য করেছেন যে যাদবপুরে আবার সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তো ওনাদেরকে বললাম, দেখুন দিলীপ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কি বলেছেন তাই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু আপনারা যারা একটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে দিলীপ ঘোষের মতামত জানতে গেছেন, আপনাদের খুঁড়ে দণ্ডবত আমার, আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে। আর ওরা কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? সার্জিক্যাল স্ট্রাইক তো করলাম আমরা। ধর্মেন্দ্র প্রধান বসে বসে পেপার লিক করছিল, দাবি উঠলো পদত্যাগের। মোদি বললো যে ইয়ে মোদি কা সরকার है, यहाँ पे किसी की इस्तीफा नहीं होती। রাত্রিবেলা ঘুমোতে গেল এই বলে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হবে না। তবে সার্জিক্যাল স্ট্রাইক করে দিলাম আমরা ভারতের যুব সমাজ, ছাত্র সমাজ ধর্মেন্দ্র প্রধানের উপর। রাত্রিরে মোদি বলেছিল ইস্তফা হবে না, পরের দিন সকালবেলা ইস্তফা হয়ে গেল। একে বলে রাতে জমা সকালে খরচা। সার্জিক্যাল স্ট্রাইক তো করবো আমরা। এরপরে নীতিন গডকরি আসছে, তারপরে অমিত শাহ আসছে। সার্জিক্যাল স্ট্রাইক দেখলেন কি? আমার কথাকে আমি শেষ করছি এই বলে আপনাদের। তখন এদেরকে আমরা ভয় পাই না। পৃথিবী উল্টে যাক, 2029 সালের লড়াই সামনে। গোটা ভারত জুড়ে আপনারা দেখছেন, কদিন আগে ভোট হলো, বিহারের বাকিপুরে ভোট হলো, মধ্যপ্রদেশ সেখানেও বিজেপি সরকার, সেখানে বাই ইলেকশন হলো একই দিনে, গুজরাটে বাই ইলেকশন হলো, বিহারে মধ্যপ্রদেশে বিজেপি গোহারা হারলো, বিজেপি সর্বভারতীয় সভাপতি নিজের বাড়ির বুথে বিজেপি গোহারা হারলো, গুজরাট মোদির নিজের রাজ্য, সেখানে পর্যন্ত বিজেপি কানের পাশ দিয়ে জিতলো, কিন্তু গতবারের থেকে 10% ভোট কম পেল। আপনাদের মনে আছে 1.5 বছর আগে যখন বিহারের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল, সন্ধ্যেবেলা মোদি সভা করতে গিয়ে কি বলেছিলেন? বলেছিলেন বিহার হয়ে গেছে अब बंगाल की बारी। কেন? যে মা গঙ্গা বিহার সে হোকে बंगाल में जाके बहती है। তার মানে বিজেপি যে বিহারে জিতেছে, গঙ্গা যেরকম, মা গঙ্গা যেরকম বিহার থেকে বাংলায় ঢোকে, সেরকম বিজেপি বিহারে জিতেছে, বিজেপি আবার বিহার থেকে বাংলায় জিতবে। তো দাদা, বিহারে যখন বিজেপি জিতলো তখন মা গঙ্গা বিহার থেকে বাংলায় আসছিল। এবার বিহারে বিজেপি গোহারা হারলো, এবার মা গঙ্গা কোথা থেকে কোথায় আসবে? এবার মা গঙ্গা কোথা থেকে কোথায় আসবে? আমরা বলছি সামনের বার বিজেপি হারবে, বিজেপি গোহারা হারবে 2029 সালে। কিন্তু তার জন্য এই যে লড়াই আমরা আজকে লড়ছি, আমার আগের বক্তারাও বলেছেন, এই লড়াই শুধুমাত্র কতগুলো রাজনৈতিক প্রশ্নের লড়াই নয়, তার সঙ্গে অনেক বড় সামাজিক প্রশ্ন, অনেক বড় সাংস্কৃতিক প্রশ্নের সঙ্গে জড়িত। এই লড়াই আজকে এই কনভেনশন আমরা বামপন্থীরা করছি, কিন্তু আমাদের বামপন্থীদের বাইরেও যারা মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাসী গান্ধীবাদী মানুষ, গণতান্ত্রিক মানুষ, দলিত আন্দোলনের সঙ্গে যারা আছেন, লিঙ্গের সাম্যের আন্দোলনের পক্ষে যারা আছেন, এই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, এই লড়াই আমাদের সবার লড়াই। এই সামাজিক, এই রাজনৈতিক, এই সাংস্কৃতিক লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আপনাদের কাছে আমি একটা কথা বলে শেষ করছি। আপনারা দেখলেন, আমি বলার আগে অভিজিৎদা বলছিলেন, বাকিদের কথার মধ্যে এসছে, একজন মা ফুটপাতে বসে তার বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছিলেন, সেখানে গিয়ে তাদের পেটে লাথি মেরেছিল অগ্নিমিত্রা পাল 4 দিন আগে। তারপর আবার বলছে, শুভেন্দু অধিকারীরা বলছে যে 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে, 15 বছর তৃণমূল সরকার চালিয়েছে, তারপরও কেন সেই মাকে কেন ফুটপাতে বসে থাকতে হচ্ছে? আমরা বলছি ঠিক কথা, এটা অস্বীকার করা যায় না। আমরা মুখে যে যাই বলি না কেন, দেশ স্বাধীন হওয়ার 80 বছর পরেও আজও যদি কোনো মাকে তার সন্তানকে নিয়ে ফুটপাতে বসে থাকতে হয়, তাহলে যে যে রাজনৈতিক দল আজ অব্দি এই দেশে সরকার চালিয়েছে, প্রত্যেককে দায় নিতে হবে। এর জন্য এত বছর সরকার চালানো কংগ্রেস দায়ী, বিজেপি দায়ী। তেমন পশ্চিমবাংলায় আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি 34 বছর, এর জন্য জবাব দিয়ে আমাদেরকেও করতে হবে, আমাদেরও দায় আছে, অস্বীকার করা যায় না। তৃণমূল সরকার চালিয়েছে, তাদেরও দায় রয়েছে। আর আমরা এটা জানি বলেই যখন ফুটপাতে দেখি কোনো মা স্বাধীনতার 80 বছর পরেও বসে তার সন্তানের জন্য দুধ জাল দিতে বাধ্য হচ্ছে, তখন তার কাছে গিয়ে আমরা চোখ রাঙাই না, তার কাছে আমরা মাথা নিচু করে হাত জোর করে আমরা যাই। আমরা জানি এই ব্যর্থতা তার ব্যর্থতা নয়, লজ্জা তার লজ্জা নয়, এই লজ্জা, এই ব্যর্থতা আমাদেরও লজ্জা বলে। আর আপনাদের হচ্ছে ভাত দেওয়ার মুরদ নেই, কিলমারা গোসাই। সরকারে এসে একটা মানুষের মাথার উপর ঘর করে দিতে পারেন না, ফুটপাতে লাথি মারতে পারেন, কিন্তু লাথি মারার গল্প শোনানোর জন্য ওরা কত খারাপ, ওরা কত স্বৈরাচারী, তার বর্ণনা দেওয়ার জন্য আপনাদের কাছে ঘটনাটা বললাম না। ঘটনাটা এই কারণে বললাম, আপনারা দেখলেন এইটা হওয়ার পরে 4 দিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে, রাস্তা ঘাটে, বাসে, ট্রামে, রাজনীতির আমাদের মধ্যে ফারাক থাকতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বামপন্থী মানুষ, কংগ্রেস সমর্থক, তৃণমূল সমর্থক, এমনকি বিজেপিকে ভোট দেওয়া বহু সাধারণ মানুষ একসঙ্গে এর প্রতিবাদে সোচ্চার হলেন। তারপরে কি হলো? গতকাল শুভেন্দু অধিকারীকে উনি বাধ্য হলেন সেই মাকে ডেকে এনে ঘোষণা করতে, কর্পোরেশন থেকে এনার জন্য আমরা শেল্টারের ব্যবস্থা করছি, ঘরের ব্যবস্থা করছি। 4 দিন আগে যাকে লাথি মেরেছিল, গণতান্ত্রিক প্রতিবাদের সামনে 4 দিন পরে তার মাথার উপর ছাদ করে দিতে বাধ্য হলো এই সরকার। যদি একসঙ্গে এক সুরে আমরা কথা বলি, তাহলে ওদেরকে দিয়ে ওদের ফেলা থুতু আমরা চাটাতে পারবো। যদি আমরা এক সুরে কথা বলি, আজকে যেরকম এই মায়ের মাথায় আবার ঘর তৈরি হয়েছে এই প্রতিবাদের সামনে, তেমন উচ্ছেদ হওয়া হকারদের দোকান আবার তৈরি হবে, ভেঙে যাওয়া ঝুপড়িগুলো আবার ফিরে আসবে, উচ্ছেদ হওয়া কলোনি আবার গড়ে উঠবে, বকেয়া পরীক্ষার রেজাল্টগুলো প্রকাশিত হবে, পরীক্ষার পরে নিয়োগগুলো শুরু হবে, এবং
ভারতের 3 বছর পরে ভারতের লোকসভার ভোট, সেই দিকে তাকিয়ে মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা, আমাদের সুর যদি একসঙ্গে মেলে গোটা দেশ জুড়ে মোদিকে তাড়ানোর জন্য এই যে লড়াই, নতুন সরকার তৈরি করার এই যে প্রস্তুতি, এই প্রস্তুতিতে বাংলার মানুষ, বাংলার নাগরিক সমাজ, বাংলার গণতান্ত্রিক সমাজ আমরাও সামিল হতে পারবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, লড়াই আপনারা থাকবেন আমরা জানি, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।